হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু স্কডেমি বাংলা। আমি শামীম স্যার আরও একটি সিরিজ নিয়ে চলে এলাম, যেখানে আমরা টার্গেট করছি WBCS 2023 প্লাস আমাদের আপকামিং যে সমস্ত এক্সামস আছে সেগুলোকে টার্গেট করে আমরা একটা সিরিজ আমরা আলোচনা করছি, যেখানে মিসলেনিয়াস বেশ কিছু 30টার মতো কোয়েশ্চেন থাকছে, যেগুলোকে আমরা আনসারের সাথে সাথে কোন কোন জায়গাতে কোন কোন কোয়েশ্চেনগুলোতে কী স্ট্র্যাটেজি আমরা নেব সেগুলো আমরা আলোচনা করছি। তো এই শুধু এই ক্লাসের সাথে সাথে তোমরা আমাদের এই যে টেলিগ্রাম চ্যানেল আছে সেটাকেও জয়েন করো, কারণ এইগুলোর PDF ওখানে পাবে। সাথে আরও যেটা পাবে ওই এক্সাম ওরিয়েন্টেড, যেমন আমরা দেখতে পাচ্ছি, দেখো WBCS এর সাথে সাথে আমাদের ফুড SI বা কলকাতা পুলিশ SI বা আর যে কোনো এক্সাম হোক না কেন, সব কিছুর ওখানে PDF মক টেস্ট এগুলো তোমরা পাবে। তো এই জন্য এই চ্যানেলের সাথে যুক্ত হয়ে যাও। আর সাথে আমাদের যে স্কডেমি বাংলার যে অ্যাপ আছে সেটাকেও ডাউনলোড করো, কেন এখানে তোমরা দেখতে পাচ্ছ ইন্ডিভিজুয়াল সব টিচার আছেন, বিভিন্ন স্যার বিভিন্ন সাবজেক্ট নিয়ে ওখানে চ্যাপ্টার ওয়াইজ আলোচনা করছেন। কেন আমরা এখানে যে আলোচনাটা করছি, অর্থাৎ সিরিজে আমরা যে আলোচনা করছি, এখানে কেবলমাত্র আমরা স্পেসিফিক কয়েকটা কোয়েশ্চেন নিয়ে আলোচনা করছি। কিন্তু যদি শুধু এই কোয়েশ্চেনগুলো আলোচনা করে তো হবে না, সাথে আমাদের ওই চ্যাপ্টারের একটা থরো একটা আইডিয়া থাকতে হবে। তো সেগুলোর জন্য আমাদের অ্যাপে যে রেকর্ডেড ক্লাস আছে সেখানে যেমন লাইভ যদি পসিবল হয় সেগুলো তো করতেই পারছো, তার সাথে রেকর্ডেড ক্লাস এবং ওই চ্যাপ্টার ওয়াইজ সেখানে মক টেস্ট থাকছে, ডাউট ক্লিয়ারিং সেশন থাকছে, আনসার রাইটিং স্কিল থাকছে, সবই ওখানে ব্যবস্থা আছে। তো টেলিগ্রাম চ্যানেলের সাথে সাথে তোমরা এই স্কডেমি বাংলার অ্যাপটাও ডাউনলোড করো, সেখানেও ক্লাসগুলো রেগুলার বেসিসে করতে থাকো। কেন দেখো, প্রিপারেশনকে যদি মজবুত করতে হয় অনবরত আমাকে প্র্যাকটিসের মধ্যে থাকতে হবে, আদারওয়াইজ কিন্তু পসিবল হবে না। তো চলো আমরা আজকে যে সিরিজ আলোচনা করছি, তো সেই সিরিজের আমাদের GI এর প্রথম কোয়েশ্চেন কি আছে দেখা যাক। দেখো, প্রথম একটি কোয়েশ্চেন বোর্ডে দেওয়া আছে। দেখো, আমরা যখন আমাদের অ্যাপে যে রেকর্ডেড ক্লাস আছে সেখানে যে কোনো চ্যাপ্টার থেকে কিভাবে কি বিষয় আমরা আলোচনা করব, সেখানে ডিফারেন্ট টাইপের কোয়েশ্চেন দেওয়া আছে। এখানে একটি কোয়েশ্চেন দেওয়া আছে, এর ক্ষেত্রে হয়তো একটি লজিক থাকতে পারে, কিন্তু আরও এই ধরনের কোয়েশ্চেনে কি বিষয় আমাকে কি বিষয় মাথায় রাখতে হবে সেখানে কিন্তু আমাদের ওই অ্যাপে যে রেকর্ডেড ক্লাস আছে ওখানে তোমরা পাবে। তো এখানে আমি মোটামুটি এই কোয়েশ্চেনটার জন্য তো আমি ক্লিয়ার করব যে কি আনসার হবে বা কিভাবে আনসার করব, সাথে আর কি বিষয় মাথায় রাখা মানে উচিত সেটা যতটা পসিবল আমি ডিসকাস করব। তো চলো, আশা করি এই কোয়েশ্চেনটি প্রত্যেকে করতে পারবে, অর্থাৎ কিভাবে করতে হয় অন্তত জানি। তো আমি চাইবো তোমরা প্রথমে কোয়েশ্চেনে আনসার করার চেষ্টা করো। কি বলছি, সিলেক্ট দ্য ওয়ান হুইচ ইজ ডিফারেন্ট ফ্রম আদার থ্রি। এই চারটি অপশনের মধ্যে একটি আলাদা, আমাকে সেই আলাদা কোনটি সেটিকে আমাকে এখানে খুঁজে বের করতে হবে। তো দেখো, এই ধরনের কোয়েশ্চেনে যখন আমরা আলাদা খুঁজে বের করব আলাদা কে আছে, তো তখন আমরা যেগুলো করব কি না, BCS তো বেশ ব্যাপক দেখা যায়, আমরা যদি মেইনসে যাই তো ওখানে দেয় লেটার্সগুলো থাকে, তাদেরকে অ্যারেঞ্জ করার পর একটা মিনিংফুল ওয়ার্ড হয়, তারপরে সেটাকে আবার তাদের মধ্যে থেকে আলাদা করতে হয়। যেমন ধরো আমাকে দেওয়া আছে চেয়ার, টেবিল, বেঞ্চ, পেন, তো এই ক্ষেত্রে কি মানে ওগুলো ধরো দেওয়া আছে। তো এইভাবে ধরো দেওয়া আছে, মানে আমি প্রত্যেকটা সম্ভব নয়, তো প্রথমে যেগুলো করতে হবে কি, এটাকে আমাকে প্রথমে অ্যারেঞ্জ করতে হবে, তারপরে এদের যে মিনিং আসবে, মানে মিনিংফুল অর্ডারে যদি অ্যারেঞ্জ করি তো মিনিং আসবে, তার মধ্যে থেকে আমাকে আলাদা CHAIR চেয়ার, হ্যাঁ, তো তার মধ্যে থেকে আলাদা করতে হয়। কিন্তু দেখো, এই ধরনের কোয়েশ্চেন যখন থাকবে আমি বুঝবো কিভাবে যে এটা আমাকে অ্যারেঞ্জ করতে হবে কি অ্যারেঞ্জ করতে হবে না। এই ধরনের যখন কোয়েশ্চেন থাকছে, ধরো আরও একটি কোয়েশ্চেন আছে, ধরো কি দিই, আচ্ছা চলো, EDORCMY। তো এই ধরনের জিনিস দেখো, একটা এস তো লাগবে। তো
তো ধরো আমাকে এই সেম কোয়েশ্চেন দিয়েছে যে এদের মধ্যে থেকে কেউ আলাদা, তো আমাকে এগুলোকে অ্যারেঞ্জ করতে হবে কি করতে হবে না বুঝবে কিভাবে। দেখো এখানে দেখো প্রত্যেকটি অপশনে নাম্বার অফ লেটার সেম আছে, তার মানে কি এখানে এর মিনিংফুল ওয়ার্ড তৈরি হবে না, মানে একে অ্যারেঞ্জ করার কোনো প্রয়োজন নেই। কিন্তু যখনই দেখবে ডিফারেন্ট ডিফারেন্ট নাম্বার অফ লেটার্স আছে, একটি অপশনে আছে ধরো 5টি, আর একটি অপশনে আছে কটি 8টি, আবার 7টি, 3টি, 4টি, এইরকম যদি ডিফারেন্ট ডিফারেন্ট নাম্বার অফ লেটার্স থাকে তাহলে জানবে একে অ্যারেঞ্জমেন্ট করতে হবে। মানে প্রথমে এটাকে মিনিংফুল অর্ডারে সাজাতে হবে যাতে একটা মিনিংফুল ওয়ার্ড হয়, তারপরে তাদের মধ্যে থেকে কি আলাদা সেটা। আর যখন সেম নাম্বার অফ লেটার ইচ অপশনে থাকবে তখন এই বিষয়গুলো করবো না, তখন জাস্ট দেখবো এই লেটারগুলোর সিকোয়েন্স বা তাদের একে অপরের সাথে গ্যাপ কীরকম বা সিকোয়েন্স সেটাই দেখবো। তো চলো এই কোয়েশ্চেনে তাহলে দেখি, যদি আমরা তাহলে আমরা প্রথমে দেখবো যদি এই অর্ডার এ থেকে শুরু করি তাহলে এ প্লাস আমাদের 2 করা হলো, তারপরে এই ক্ষেত্রে +1, আবার এই ক্ষেত্রে আমরা করেছি +2। তাহলে সিকোয়েন্স কি হলো, প্রথমে +2, তারপরে +1, তারপরে +2। তাহলে ওই সিকোয়েন্সে এখানে দেখি কিন্তু এফ জি এখানে হয়ে গেল +1, তার পরবর্তীতে আছে জি থেকে কে, মানে প্লাস জি মানে কত 7 আর 4 +4, আর এটা হলো +1। তাহলে আমার মনে হতে পারে কি এই দুটো টাইপ কেউ একজন আলাদা। তাহলে কি আরও একটা দেখি, এটা কি হচ্ছে এইচ আই অর্থাৎ +1। এইবার দেখো আই থেকে হয়ে গেল ভি, তাহলে আই মানে 9 আর ভি মানে আমাদের কত 22, তাহলে আমাদের অলমোস্ট 22, তার মানে কি 13 প্লাস হলো। তাহলে এই ক্ষেত্রে দেখো আপাতত আমরা যে সিকোয়েন্স পেলাম, তো সেই ক্ষেত্রে কি একবার +2 +1 প্লাস এটা আর একটা ধরনের, এটা আবার আর একটা ধরনের। তার মানে কি এখানে তো আর এই সিকোয়েন্স দেখে বা এই লেটারগুলোর যে গ্যাপ দেখে এখানে কিন্তু আর পসিবল হবে না। কেননা যদি হতো তাহলে কি এই যে দুটো অলরেডি আমরা যে সিকোয়েন্স বের করেছি যে 2 + 1 + 2 বা 1 + 4 + 1 এদের সিমিলার কেউ একটা হতে হতো, কিন্তু এখানে আবার অন্য কোনো একটা রুল ফলো করছে। তার মানে কি এখানে আমাকে আর এই সিকোয়েন্স মেনটেন করলে হবে না। এই ক্ষেত্রে এবার কি করব, এই ক্ষেত্রে কি আবার তাহলে এরকম একে অ্যারেঞ্জ করার চেষ্টা করব না, আর অ্যারেঞ্জ করবে না। এবার যেটা করব, আমরা যদি সিকোয়েন্স না পাই এইবার দেখব এই লেটারগুলোর মধ্যে যে এই ওয়ার্ডগুলো যেগুলো আছে এগুলো এক একটা তো ওয়ার্ড মিনিংলেস ওয়ার্ড, এই পাশাপাশি লেটার বসে ওয়ার্ড তৈরি করেছে। এইবার দেখবো কিনা এদের মধ্যে কোনো ভাওয়েল নেই কি কনসোনেন্ট নেই, এইরকম বিষয়গুলো এইবার দেখব। তো আমরা যদি দেখি প্রথমে এই ক্ষেত্রে একটি ভাওয়েল আছে, এই ক্ষেত্রেও আমাদের একটি ভাওয়েল আছে, এই ক্ষেত্রে দুটো ভাওয়েল আছে, কিন্তু এই যে ওয়ার্ডটি আছে এখানে যদি দেখি তো এখানে কোনো ভাওয়েল নেই। তো আমরা আনসার করব তাহলে অপশন নাম্বার বি। আমাদের দেখে মনে হয় খুব ইজি জিনিস, এই দু জিনিস কি একটা লেটারের সিকোয়েন্স না। আমি লেটারের সিকোয়েন্স আমি বুঝবো কীভাবে, সিকোয়েন্স দেখবো না ওকে অ্যারেঞ্জ করব, বা সিকোয়েন্স যখন মিললো না তখন কি করব। তাহলে কি হয় আমাকে এতক্ষণ যে সিকোয়েন্স চেষ্টা করলাম বা তার মিনিংফুল ওয়ার্ড তৈরি করার চেষ্টা করলাম তারপরেও যখন পেলাম না তাহলে কি আনসারটাকে ছাড়তে হবে না, আমরা আনসার ছাড়বো না। যদি আমি ওই বিষয়ে মানে একটু স্টেপ যদি নিয়ে থাকি তাহলে পুরোটা যেন আমি কমপ্লিট করতে পারি সেরকম আমাকে মেথডগুলো জানতে হবে। তো চলো নেক্সট কোয়েশ্চেন দেখা যাক কি আছে। খুব সুন্দর কোয়েশ্চেন। কোয়েশ্চেনের মানে বুঝতে হবে প্রথমে, মানে বুঝতে পারলে তবে এই ধরনের কোয়েশ্চেন আমরা তৈরি করতে পারবো। তো বলছি কি হাউ মেনি সার্চ পেয়ার্স অফ ডিজিটস আর দেয়ার ইন দ্য নাম্বার, এই যে নাম্বারটি দেওয়া আছে এতে কতগুলি পেয়ার অফ ডিজিটস আছে। আমরা পেয়ার অফ লেটার্স আমরা করেছি, আমরা যে করতাম না যে ধরো এই বলছে স্কডিমি যে ওয়ার্ডটি লেখা আছে এর মধ্যে কতগুলো পেয়ার আছে, যারা ইংলিশ অ্যালফাবেটে যতটা তাদের মধ্যে লেটার্স আছে এখানেও ততটা লেটার্স আছে। তো এখানে কি বলছে হাউ মেনি সাচ পেয়ার অফ দ্য ডিজিটস আর দেয়ার ইন দ্য নাম্বার, এটা ইচ অফ হুইচ হ্যাজ অ্যাজ মেনি ডিজিটস বিটুইন দেম ইন দ্য নাম্বার as when they are arranged in ascending order। আচ্ছা এই কথাটা আমি ছেড়ে দিলাম আপাতত। তো ওটা নয়, আমরা যদি সোজা সাপটা যদি কোয়েশ্চেনটা আসতাম তাহলে বলছি ইচ অফ দ্য হুইচ অ্যাজ মেনি ডিজিটস বিটুইন দেম ইন দ্য নাম্বার সিস্টেম। তাহলে নাম্বার সিস্টেম বলতে তার মানে এটা বলতে চাইছে যেমন আমাদের নাম্বার সিস্টেম বলি কি 1 2 3 4 5, তো এই সিকোয়েন্সে যদি আমরা দেখি
1 আর 5-এর মধ্যে কটা ডিজিট আছে, তাহলে এখানেও যদি 1 আর 5-এর মধ্যে অতগুলোই ডিজিট থাকে তাহলে বলবো হ্যাঁ 1 আর 5 মিলে একটা আমাদের পেয়ার তৈরি করেছে। বা আমরা যদি দেখি যেমন আবার ধরো 2 আর 3-এর মধ্যে কতগুলো পেয়ার আছে, কোনো পেয়ার নেই, মানে কোনো ডিজিট নেই, তাহলে এখানেও যদি এরকম সিচুয়েশন থাকে তাহলে আমরা বলবো হ্যাঁ এখানে ওই তাহলে আরও একটা আমরা পেয়ার পেয়েছি। তাহলে পেয়ার বলতে কি আসলেতে নাম্বার সিস্টেমে দুটো ডিজিটের মধ্যে যতগুলো ডিজিট থাকে এই নাম্বারের ক্ষেত্রেও যেমন ধরো এই 7 আর 8, 7 আর 8-এ এখানে 3টে ডিজিট আছে, যদি আমাদের নাম্বার সিস্টেমে 7 8-এর মধ্যে 3টে ডিজিট থাকে তাহলে বলবো হ্যাঁ 7 আর 8 মিলে একটা পেয়ার তৈরি করেছে, এটা হতো। কিন্তু আমি একটু এখানে আবার একটু ইয়ে করে দিলাম, একটা লাইন কেটে দিলাম, কিন্তু আমার কোয়েশ্চেন এটি আছে, তার মানে কি আমাকে ওই বিষয়টি বলেনি, আমাকে সেটা তো দেখবো বটে। How many such pairs of digits are there in the number, each of which has as many digits between them in the number? তার মানে কি এই নাম্বারের ভেতরে, এখন নাম্বার সিস্টেমের মধ্যে যাচ্ছে না, এটাকে এই নাম্বারের মধ্যে যে কোনো দুটো ডিজিটের মধ্যে যতগুলো ডিফারেন্স আছে বা যতগুলো গ্যাপ আছে সেই রকমই গ্যাপ হতে হবে when they are arranged in ascending order। তাহলে এই নাম্বারটিকে প্রথমে আমাকে ascending order আমাকে অ্যারেঞ্জ করতে হবে। তাহলে ascending order-এ যদি আমরা অ্যারেঞ্জ করি তাহলে আমার নাম্বারটি আসবে 1 2 3 4 5 6 7 8 আর 9। এবার কাজ কি, এইবার দেখো আমরা তাহলে কি ইচ লেটার যদি চেক করি তাহলে দেখে 1 আর 2-এর মধ্যে আমার কতগুলো ডিজিট আছে, 1 আর 2-এর মধ্যে এক্ষেত্রে কত আছে 0, 2 আর 1-এর মধ্যে কটা 0টা, তাহলে এখানেও 1 আর 2 বেশি, এদের দুজনের মধ্যে তো তাই সে একই ব্যাপার, তো এটা তো আর আমাদের নাম্বার সিস্টেম ফলো করতে বলেনি, আমাকে এই নাম্বারটাকে ফলো করতে বলেছে। কারণ নাম্বার সিস্টেম ফলো করতে বললে তাহলে 1-এর পরে 2 হবে, অর্থাৎ 2 আর 1 এটা করতে পারবো না, কিন্তু এখানে যেহেতু এই নাম্বারটাকে ফলো করতে বলেছে তাহলে আমরা যেটা করব কি যে ওখানেও 2 আর 1-এর মধ্যে একটা ডিজিট আছে, এখানেও 1 আর 2-এর মধ্যে একটা মানে 0 ডিজিট আছে, এখানেও 0, তার মানে কি একটা পেয়ার তৈরি হলো। তারপরে আবার যদি দেখি এবার কি প্রত্যেকটি আমাকে চেক করতে হবে যে 1-এর সাথে 3-এর ওখানে কটা ছিল, না হয়নি, 1-এর সাথে 4-এর ওখানে ছিল একটি, 1 আর 4-এর মধ্যে কি একটি ডিজিট, এখানে আছে আবার 2টি ডিজিট, তাহলে পেয়ার তৈরি হলো না। একটা আপাতত আমরা পেয়ার পেয়েছি, সেটা হলো একটা পেয়ার, যেটা পেয়েছি আমি লিখে রাখলাম, পেয়ারটি কি জানার দরকার নেই। এইভাবে করতে করতে আমাকে প্রত্যেকটি কিন্তু ডিজিটকে আমাকে চেক করতে হবে। তো এই ক্ষেত্রে বেশ টাইম কনজিউমিং কোয়েশ্চেন, সেই নাম্বার দিয়ে দিক আর আমাকে যদি লেটার্স দিয়েও দেওয়া থাকে, আমরা এই ধরনের কোয়েশ্চেন্সগুলোকে অ্যাভয়েড করবো, কেন এখানে এই নাম্বারটা চেক করা বেশ কষ্টকর, মানে টাইম চেক করতে পারবো, মানে তাকে কি অ্যারেঞ্জমেন্ট আছে সেটা করতে পারবো, কিন্তু সময় সাপেক্ষ, তো এই জন্য এই ধরনের কোয়েশ্চেনগুলোকে আমাদের স্কিপ করতে হবে। তো দেখি এখানে আদৌ কত আনসার হবে সেটা দেখা যাক। তাহলে 1-এর সাথে 4 হবে না, 1-এর সাথে 5-এরও চান্সেস নেই, 1-এর সাথে 6 1 2 3 4 1 2 3 4, হ্যাঁ তাহলে 1 6 হবে, কেন 1 আর 6-এর মধ্যে কতগুলো, ওখানেও 4টি ডিজিট আছে, এখানেও 1 আর 6-এর মধ্যে 4টে ডিজিট আছে, তাহলে এটা চলবে। 1 6 পসিবল, 1 7 হবে না, 1 8ও হবে না, কেন 1 8-এর মধ্যে 5টা, এখানে 6টা হয়ে যাবে বোধহয়, হ্যাঁ 6টা, তাহলে হলো না। এইবার যদি 2 দেখি 2 3 2 3, না 2 3-এ পেয়ার তৈরি হচ্ছে না, তাহলে কত আরও একটা পেয়েছি লিখে রাখি, 2 3-এ পেয়ার হলো না, 2 4 2 4-এ হবে না, 2 5 2 5 এদের মধ্যে একটি আছে, এখানে দুটো আছে, তাহলে চলছে না, 2 6 2 6 চান্সেস নেই, 2 7 চান্সেস নেই, 2 8 2 8 চান্সেস আছে, দেখি 1 2 3 4 5 6 1 2 3 4 5, না হলো না, 2 8 দিয়ে হলো না, এবার 2 9 আরও চান্সেস নেই, এবার 2 হয়ে গেলে এবার 3 4, তাহলে 3 4-এর মধ্যে একই অবস্থা হবে না, 3 5 3 5 চান্সেস নেই, কেন ওখানে দুটো আছে 3 আর 5-এর মধ্যে, এখানে একটি, 3 6 3 6 সেটাও পসিবল নয়, 3 7 3 7 পসিবল নয়, 3 8 পসিবল নয়, 3 9 পসিবল নয়। তো এইভাবে আমাকে পুরোটাই চেক করতে হবে। তো 3 হলো না, এবার 4 দেখবো, 4-এর 5-এ হবে না, 4 6 হবে না, 4 7 হবে না, 4 8 চান্স একেবারে নেই, 4 9 চান্স আছে, চান্স আছে বলতে 4 আর 9-এর মাঝে কত 4টি ডিজিট আছে, এখানেও 4 আর 9-এর মাঝে 4টি ডিজিট আছে, তাহলে 3টি পেয়ে গেছি। এইবার দেখো আমরা আর ক্যালকুলেশন করব না, কেন আমাকে বলা আছে 3 or more than 3,
তাহলে তিনটে অথবা, তাহলে তিনটে পেয়ে গেছি, আর ক্যালকুলেশন করব না। কিন্তু এই ধরনের কোয়েশ্চেনগুলো কিন্তু বেশ টাইম কনজিউমিং কোয়েশ্চেন হয়ে থাকবে। তো আমাকে ওই জন্য টার্গেট রাখতে হবে এই ধরনের কোয়েশ্চেনগুলো ইজি বটে, কোনো মেথড লাগবে না, আমাকে কোনো ইউটিউব ক্লাস দেখতে হবে না, কোনো অফলাইন ক্লাস করতে হবে না, না আমাকে অ্যাপ ডাউনলোড করতে হবে, কিছুই লাগবে না, করতে পারবো। কিন্তু এগুলো টাইম কনজিউমিং। আর এই ক্লাসগুলো রাখার উদ্দেশ্য হলো এটাই যে আমরা কোন কোয়েশ্চেন আমরা করব আর কোন কোয়েশ্চেন করব না, এইগুলো আমরা ডিসাইড করতে পারবো। মানে এখান থেকে আমরা বুঝতে পারবো যে কোন কোয়েশ্চেনগুলো ইজি কোয়েশ্চেন তো, কিন্তু করবো কি না সেটা আমার জন্য কতটা লাভজনক হবে। তো চলো নেক্সট কোয়েশ্চেন দেখা যাক কি আছে। সিমিলার টাইপের কোয়েশ্চেন, দুটো ডিফারেন্স বোঝাবার জন্য আমি এই কোয়েশ্চেনটি পরপর রাখলাম। এটা একটা ধরনের কোয়েশ্চেন, এখানে ডিরেকশন একটা ধরনের, পরবর্তী কোয়েশ্চেনের ডিরেকশন একটা ধরনের। তো আমি চাইবো প্রথমে তোমরা কোয়েশ্চেনটি নিজেরা করো, কেন অলরেডি আমরা এই কনসেপ্টে একটা কোয়েশ্চেন যেহেতু সলভ করলাম, তাহলে এটা করো, তারপরে আমি চেষ্টা করছি আর কি। How many such digits in the number, each of which is as far away from the beginning of the number as when the digits are arranged in the descending order? তো যেটা বলেছে আমি সেই কাজটা করি আপাতত। নাম্বারটি অ্যাকচুয়াল নাম্বার ছিল 8317295564। এখানে কি বলছে, বলছে হাউ মেনি সাচ ডিজিটস আর দেয়ার ইন দ্য নাম্বার, এই নাম্বারটিতে ইচ অফ হুইচ ইজ অ্যাজ ফার অ্যাওয়ে ফ্রম দ্য বিগিনিং অফ দ্য নাম্বার। আগের কোয়েশ্চেনে দেখো, আগের কোয়েশ্চেনে আমাকে বলা হচ্ছিল পেয়ারটা কি আছে, যে এই যে নাম্বারে ওই যে কোনো দুটো ডিজিটের মধ্যে যতগুলো ডিজিট আছে, কখন মানে এমনিতেই যতগুলো ডিজিট আছে সেটা অ্যাসেন্ডিং অর্ডারে সাজাবার পরেও অতগুলো ডিজিট তখন থাকবে, সেটাকে আমরা বলবো তারা একটা পেয়ার তৈরি করেছে। আর এই কোয়েশ্চেনের ক্ষেত্রে বলছে কি, এই নাম্বারটার শুরুর থেকে কোনো একটা ডিজিট যত দূরে আছে এটাকে ডিসেন্ডিং অর্ডারে অ্যারেঞ্জ করার পর, ডিসেন্ডিং মানে কি বড় থেকে ছোট, অ্যারেঞ্জ করার পরে ঠিক ততটাই দূরত্বে থাকবে। তো এই ধরনের কোয়েশ্চেনটা দেখো আমরা করব, মানে এটা খুব লেস টাইমের মধ্যে সলভ করতে পারবে, জাস্ট লেখাটাই আমাদের সময় লাগবে, লিখতে যতটুকু সময় লাগে তারপরে আর কোনো সময় লাগবে না। তাহলে প্রথমে ডিসেন্ডিং অর্ডারে নাম্বারটা সাজাই, তাহলে প্রথমে আসবে 9, তারপরে 8, তারপরে আছে 7, তারপরে 6, 5, 5, তারপরে 4 আছে, 3, 2, 1। দেখো আমরা যদি দেখি এই আমাদের যে অরিজিনাল নাম্বার 8 শুরুর থেকে কত ফার্স্ট প্লেসে ছিল, কিন্তু নাম্বারটি যখন আমরা ডিসেন্ডিং অর্ডার অ্যারেঞ্জ করলাম তখন কি সেকেন্ড প্লেসে। তার মানে কি ওই নাম্বারটি নয়, ওই ডিজিটটি নয়, যে মানে আমাকে যেটা চেয়েছে বলছে হাউ মেনি সাচ ডিজিটস আর, যারা কিনা নাম্বারের বিগিনিং থেকে যতটা দূরে ছিল এখানে কিন্তু 8 আর ততটা দূরে নেই। তো তার মানে দেখো ততটা দূরে থাকার মানেই আমরা ডিসেন্ডিং অর্ডারে যখন সাজাবো যে নাম্বারটি যেই পজিশনে ছিল সেই পজিশনেই থাকতে হবে, তবেই পসিবল। তো এখানে দেখো না কোনো একটি নাম্বার কি আছে, মানে উপরের নাম্বারের সাথে নিচের নাম্বার সেম নেই, যেহেতু তার মানে কি এটা পসিবল নয়। তার মানে আমরা বলবো নান হবে আমাদের আনসার, অর্থাৎ এখানে এমন কোনো নাম্বার নেই, মানে ডিজিট নেই যারা শুরুর থেকে যতটা দূরে ছিল অ্যারেঞ্জ করার পরেও ততটাই দূরে আছে। এই কোয়েশ্চেন কিন্তু আমাকে কোনো ক্যালকুলেশন করতে লাগছে না, কিছু করতে লাগছে না, জাস্ট আমাকে কোয়েশ্চেনটা পড়তে হবে, পড়ে আমি ডিসাইড করবো এই কোয়েশ্চেনটা আমি করব কি করব না, কেন আমার কতটা টাইম নেবে তার উপরে ডিপেন্ড করছে। চলো নেক্সট কোয়েশ্চেন দেখা যাক। খুব সুন্দর একটি কোয়েশ্চেন। আমরা কম বেশি এদিক ওদিক থেকে ইউটিউবে ক্লাস দেখেছি, ইত্যাদি দেখেছি, তো আশা করি কনসেপ্ট জানা আছে, তো কোয়েশ্চেন সলভ করতে পারবো। বা আমরা প্রিভিয়াস ক্লাস, আমরা তো আজকে 6 নম্বর সিরিজ করছি, তো আগে 5টা সিরিজ হয়ে গেছে, তো সেখানে বহুবার আমরা এই র্যাঙ্কিংয়ের কোয়েশ্চেন আমরা দেখেছি, তো আশা করি এটাও করতে পারবো। কি বলছে, 2 ফ্রেন্ডস অমিত আর মোহন আর ট্রাভেলিং বাই দ্য সেম ট্রেন, একই ট্রেনে যাচ্ছে। আমিস কম্পার্টমেন্ট ইজ 18th ফ্রম দ্য এন্ড, অমিত যেখানে আছে ট্রেনের লাস্ট থেকে 18th, আর মোহন আছে
17th ফ্রম দ্য ইঞ্জিন, ইঞ্জিন থেকে 17th মানে ইঞ্জিনকে ছেড়ে। দের আর 8 কম্পার্টমেন্ট বিটুইনস দেম, তাদের মাঝে 8টা কম্পার্টমেন্ট আছে। তাহলে এই কথাটা আমরা তো বলেছি আমরা যখনই কোয়েশ্চেন দেখব, কোয়েশ্চেন কখনো পড়বো না, কেননা একবার কোয়েশ্চেন পড়বো তারপরে আবার ডিসাইড করব কি না। তো আমরা যদি দেখি বলছি টু ফ্রেন্ডস অমিত অ্যান্ড মোহন আর ট্রাভেলিং বাই দ্য সেম ট্রেন, অমিতস কম্পার্টমেন্ট ইজ 18th ফ্রম দ্য এন্ড। তার মানে কি আমরা ছবি আঁকবো এরকম, অমিত ইজ 18th ফ্রম দ্য এন্ড অ্যান্ড মোহনস ইজ 17th ফ্রম দ্য বিগিনিং অ্যান্ড দেয়ার আর 8 কম্পার্টমেন্ট বিটুইন দেম। তাহলে তাদের মাঝে যদি আরও 8টি কম্পার্টমেন্টস থাকে তাহলে আমরা বলব কতগুলো টোটাল কম্পার্টমেন্টস, বলছে হোয়াট ইজ দ্য টোটাল নাম্বার অফ কম্পার্টমেন্টস। তাহলে টোটাল নাম্বার অফ কম্পার্টমেন্ট শুরুর থেকে 17টা, শেষ থেকে 18টা, তাহলে আমরা বলতে পারি কি এখানে 35টা পেয়ে গেছি, প্লাস এই মাঝখানে আছে 8টা, তাহলে 35 আর 8 আমরা বলবো 43টা টোটাল আমাদের কম্পার্টমেন্ট আছে। তাহলে দেখব কোন অপশন আছে 43, সেটি হবে আমার আনসার। কিন্তু কপাল এতটাই খারাপ, দেখো একটি অপশানে আমাদের 43 নেই। তাহলে কি আমরা ভুল করলাম? না, ভুল করিনি আমরা তো। তাই আমাদের কনসেপ্ট তো যা বলছে, আমরা যেমনটা পড়েছি সেই অনুযায়ী কি আমাদের এটাই হওয়া উচিত। কিন্তু সেটা যদি হয় তাহলে আমাদের টোটাল আসবে 43, কিন্তু আমাদের অপশানে কোথাও 43 নেই। তাহলে বোধহয় অপশান ভুল আছে। না, অপশান ভুল দেওয়া নেই ভাই। দেখো আমরা যে ছবিটা বানিয়েছি সেক্ষেত্রে কি ট্রেনের যদি ইঞ্জিন ধরি, এটা ইঞ্জিন থেকে মোহন আছে 17th আর শেষ থেকে আমাদের অমিত নাকি আছে জানো, হ্যাঁ অমিত আছে 18th। কিন্তু কে বলেছে? এবং তাদের মাঝখানে যে 8জন থাকবে, তার মানে কে বলেছে যে ইঞ্জিন থেকে আগে মোহন থাকবে, তারপরে 8জন থাকবে, তারপরে অমিত থাকবে? এটা তো নয়, এটা নাও হতে পারে। হতে পারে তো এইরকম, এই হলো আমার ইঞ্জিন, ইঞ্জিন থেকে আমাদের মোহন আছে 17th প্লেসে আর শেষ থেকে আমাদের অমিত আছে কত 18th প্লেসে। তার মানে ইঞ্জিনের দিক থেকে যদি কাউন্ট করি দেখা যাবে কি ইঞ্জিনের থেকে ইঞ্জিনের কাছাকাছি আছে অমিত, এইরকম সিচুয়েশন হতে পারে। কেন? এবার তাহলে এদের মাঝখানে 8 আছে। তো যখন আমি এইরকমই করছি তখন কেউ কেউ বলে স্যার না সেক্ষেত্রে তো তাহলে বলে দেওয়া থাকবে, মিনিমাম বলে মেনশন করে দেওয়া থাকবে যে এই এতে মিনিমাম কতগুলো কম্পার্টমেন্ট আছে। হ্যাঁ, মিনিমাম মানে যখনই টোটাল জিজ্ঞেস করবে আমরা এইভাবেই আমরা অ্যারেঞ্জমেন্ট করবো, অর্থাৎ ম্যাক্সিমাম যেটা হওয়া উচিত সেটাই অ্যারেঞ্জ করব। কিন্তু যদি আমাদের মিনিমাম কথাটা মেনশন করে দেওয়া থাকে তখন এইভাবে অ্যারেঞ্জমেন্ট নয়, অ্যারেঞ্জমেন্টটা এইভাবে হবে। তো মিনিমাম মেনশন করে দেওয়া থাকে, কিন্তু এই যে কোয়েশ্চেন এখানে কিন্তু মিনিমামটা মেনশন করে দেওয়া নেই। তাহলে আমি বুঝবো কিভাবে মিনিমাম? দেখো টোটাল মানে আমরা দুটো জিনিস জানি, টোটাল মানে ম্যাক্সিমাম একটা টোটাল হতে পারে আর মিনিমাম একটা টোটাল হতে পারে। তো ম্যাক্সিমামটা আমি করে দেখেছি, আমার অপশন নেই, তার মানে অপশন ভুল নয়, আমাকে একবার মিনিমাম করে দেখতে হবে যে মিনিমাম যদি আমি দেখি কতজন। তাহলে মিনিমামের ক্ষেত্রে আমরা ফর্মুলা কি জানি? ফর্মুলা তাহলে কি বলবো আমরা? ফর্মুলা বলতে পারি sum of the two positions minus middle persons, মানে মিডল মাইনাস 2। তাহলে এই ফর্মুলা যদি আমরা সাম অফ দ্য টু পজিশন তাহলে কত 35, তার থেকে মাইনাস করবো আমরা মিডলে কত আছে 8, তাহলে মাইনাস করা 8 মাইনাস করা মানে আমাদের পেয়ে যাবো আমরা 27, আর তার থেকে আরও মাইনাস করবো 2, অর্থাৎ আমাদের আনসার হবে 25। তাহলে কি মিনিমাম আমাদের এই ধরনের ক্ষেত্রে মেনশন করে দেওয়া থাকা উচিত, কিন্তু যদি না থাকে তার মানে সেটাও হতে পারে, মানে দেওয়া নেই, মানে মিনিমাম মেনশন করে দেওয়া নেই। তো ম্যাক্সিমামের যদি আনসার না পায় তখন আমরা মিনিমাম করে দেখব। এবার কেন মাইনাস করলাম, মিডল কি করলাম সেটা এই ক্লাসে পসিবল নয়, সেটা আমাদের রেকর্ডেড যে অ্যাপ, যে স্কডেমি বাংলা অ্যাপ আছে সেখানে তোমরা ফলো করো, সেখানে তোমরা দেখতে পাবে ডিটেলস ক্লারিফিকেশন সব দেওয়া আছে। চলো নেক্সট কোয়েশ্চেন। আচ্ছা, একটু বলে দিই, ওই কোয়েশ্চেনকে বেস করেই কিন্তু এই কোয়েশ্চেন, মানে এখান থেকে আমরা জানলাম টোটাল 25টা কম্পার্টমেন্ট আছে, সেটাকেই বেস করে আমাদের এই কোয়েশ্চেনটি দেওয়া আছে। তো কি বলছে, এবং যে আমরা যে বিষয়টি জেনেছি কি ইঞ্জিন থেকে আগে অমিত তারপরে মোহন, এইরকম বিষয় আছে। এবার বলছি ইফ দ্য প্যান্ট্রি কার ইজ বিটুইন 11th অ্যান্ড দ্য 12th কম্পার্টমেন্ট, তার মানে কি শুরুর থেকে 11th আর শুরুর থেকে 12th এই কম্পার্টমেন্টের মাঝখানে আছে আমাদের প্যান্ট্রি কার। How many compartments has Amit to cross to reach it? তাহলে বলছে
তাহলে এই প্যান্টিকারে পৌঁছাতে গেলে আমিতকে কটা মানে কম্পার্টমেন্ট ক্রস করতে হবে। তো তাহলে আমাকে জানতে হবে প্রথমে আমিতের যে শুরুর থেকে কোন পজিশনে আছে। তো আমরা জেনেছিলাম এখানে টোটাল 25টা কম্পার্টমেন্ট আছে, এবং সেই ক্ষেত্রে আমরা জানলাম আমিত আছে শেষ থেকে 18 নম্বর স্থানে। তাহলে শেষ থেকে 18 নম্বর স্থান আমরা যদি ধরি, এটা শেষ থেকে 18 নম্বর স্থানে আছে আমিত, আর টোটালটা হতে হবে 25। তাহলে আর কত চাইবো, তবে মানে জয়েন করলে এটা 25 হবে। মানে আমরা তাহলে বলতে পারি কি, এটার মানে আমিতের সামনে তাহলে কি আরও 7টা কম্পার্টমেন্ট আছে। অর্থাৎ আমরা যদি বলি শুরুর থেকে 8th প্লেসে আছে আমাদের, 8th প্লেসে আছে আমাদের ইয়ে কি আমিত। এবার তাহলে কি 11th যে কম্পার্টমেন্ট আছে সেটাকে ক্রস করতে হবে। তাহলে কি ও আছে 8th প্লেসের বিগিনিং থেকে, তাহলে এর সাথে যদি আমরা 3 যোগ করে দিই তাহলে কোথায় যাব, 3 যোগ করলে আমরা 11th প্লেসে যাব। কিন্তু আমাকে যেতে হবে কি 11th প্লেসের পরের প্লেস, তার মানে এই 8 এর সাথে আমরা আর যদি 4 যোগ করে দেবো, দিলে আমরা চলে যাব প্যান্টিকারে। কিন্তু আমাকে বলেছে কি আরও একটা জিনিস মনে রাখতে হবে, কোথায় বলছে, কোথায় গেল, হাউ মেনি কম্পার্টমেন্টস হ্যাজ আমিত টু ক্রস টু রিচ ইট, কটা ক্রস করতে হবে। হ্যাঁ, আমিত যেখানে আছে সেখান থেকে 4th যে কম্পার্টমেন্ট সেটাই হলো কিনা আমাদের প্যান্ট্রিকার। কিন্তু ওকে তার মানে কি ক্রস করতে হবে কি 3টে ক্রস করে 4th নাম্বার যেটা আছে সেটা হলো প্যান্ট্রিকার। তার মানে ওকে 3টে আমাদেরকে ক্রস করতে হবে। তো দেখো অপশন বদমাশি করে 3ও দেওয়া আছে, 4ও দেওয়া আছে। তার মানে কি 4 যোগ করলে ওই জায়গাতে গিয়ে পৌঁছাবো, কিন্তু আমাকে কোয়েশ্চেন বলছে কতগুলো ক্রস করার পরে ওখানে পৌঁছাবে। তাহলে আমাদের আনসার হবে 3। চলো বলছি, if June 2nd is Monday, then what date will be 5 days after the 3rd Thursday of the same month? Easy question. জুন মাস যাই ইয়ার হোক না কেন, লিপ ইয়ার হোক নন লিপ ইয়ার হোক, আমরা জানি জুন মাসে 30 দিন আছে। তো সেখানে বলছে সেকেন্ড যেটা আছে, 2nd জুন যেটা আছে সেটা হলো মানডে। এইবার বলছে তাহলে কি আমাকে 5 দিন পরে, কোন 5 দিন পরটা জানতে চাইছে, 3rd যে থার্সডে আছে তার 5 দিন পর। তাহলে আমি প্রথম 2 তারিখ যদি মানডে হয়ে থাকে তাহলে আমাদের ইয়ে কবে হবে, তাহলে মানডের সাথে আমাদের 3 যোগ, তাহলে আমরা বলবো 5th যে তারিখটি আছে সেটা হবে কিনা থার্সডে, তাই তো, মানডে টিউসডে ওয়েডনেসডে থার্সডে। হ্যাঁ, তাহলে 5th জুন হলো আমাদের প্রথম থার্সডে। তাহলে 3rd থার্সডে মানে কি নেক্সট থার্সডে হবে, এর সাথে 8 মানে 12, মানে 19। তাহলে 19 হলো কিনা 3rd থার্সডে। এবার তার 5 দিন পরে বলেছে, তাহলে এর সাথে আমি 5 যোগ করে দেবো। তাহলে কি থার্সডের সাথে 5 যোগ করলে কত, 19-এর সাথে 5 যোগ করলে হবে আমাদের 24। তাহলে আমরা বলবো সেটা কিনা 24 তারিখ। In a meeting, A, B, C, D, E and F are sit in a circle facing the center. A is sitting. আচ্ছা, তার মানে কি আমাদের সিটিং অ্যারেঞ্জমেন্ট থেকে কোয়েশ্চেন দেওয়া আছে, আর সিটিং অ্যারেঞ্জমেন্ট থেকে কোয়েশ্চেন দেওয়া মানে আমরা একটু ভয় পেয়ে থাকি। জানবে যে সিটিং অ্যারেঞ্জমেন্ট হলো ইজি কোয়েশ্চেন, কেন ওখানে সব কিছুই বলে দেওয়া আছে, জাস্ট তোমাকে অ্যারেঞ্জ করতে হবে। তবে ইজি হলেও একটা সমস্যার বিষয় হলো এটাই যে এত বড় ইনফরমেশন পড়া, এই পড়ে যে সময়টা আমাকে চলে যায় সেটাই আমাদের একটা মানে কঠিন লাগার কারণ হলো ওটি। আর একটা দ্বিতীয় কারণ হলো যে আমরা সিটিং অ্যারেঞ্জমেন্ট হলো কঠিন, এটা শুরুর থেকে আমাদের মাথাতে বসে আছে। এবং আমরা যখন কোয়েশ্চেন সলভ করব আরও একটা জিনিস দেখাবো যেটা কেন সিটিং অ্যারেঞ্জমেন্ট আমরা করতে পারি না। তাহলে কি কতজন আছে, 5 জন আছে। তাহলে 5 জন আছে সার্কুলার টেবিলে বসে, তাহলে 5 জনকে বসিয়ে ফেলি, এই হলো 5 জন।
মিটিং করছে, তার মানে কি ফেসিং দ্য সেন্টার না বললেও কখনো মিটিং আর ওই বাইরের দিকে মুখ করে একে অপরের পেছন পেছন বসে আর মিটিং হবে না। তাহলে মিটিং প্রত্যেকে ইনসাইড আছে, তার মানে কি এই ডিরেকশনটা হলো লেফট, অর্থাৎ ক্লক ওয়াইজ ডিরেকশনটা হলো আমাদের লেফট সাইড, আর অ্যান্টি ক্লক ওয়াইজ ডিরেকশনটা হলো লেফট সাইড। চলো যেমন যেমন পড়বো সেইভাবে এখানে আমরা প্লেস করতে থাকবো। ফেসিং দ্য সেন্টার, এ সিট সেকেন্ড টু দ্য লেফট অফ ডি, তাহলে এ সিট সেকেন্ড টু দ্য লেফট অফ ডি, তাহলে ডি যেখানে থাকবে সেখান থেকে লেফটে থাকবে সেকেন্ড পজিশনে এ। পরবর্তীতে বলছে বি ইজ সিটিং সেকেন্ড টু দ্য রাইট অফ সি, এই ধরনের যদি ইনফরমেশন আসে তখনই আমাদের এই সিটিং অ্যারেঞ্জমেন্টটা খুব কঠিন হয়ে দাঁড়ায়। কেন এখানে বলছে বি ইজ সিটিং সেকেন্ড টু দ্য রাইট অফ সি, বি কোথায়, সি কোথায়, বি কে এখানে বসাবো তো সি কে এখানে বসাবো, এত কিছু চিন্তা ভাবনা আমরা করতে থাকি। যে লাইনটি পড়েছি সেটাই কোথায় বসাবো সেটাই আমার এখন মাথা ব্যথা হয়ে গেছে। না, আমরা যে ইনফরমেশনটা দেখো এখানে আমাকে এ আর ডি দিয়ে যে কোনো ইনফরমেশন দেবে আমরা প্লেস করব, কেন এটা করতে পারবে ডেফিনেট, এই দুটো পজিশন আছে। কিন্তু বি ইজ সিটিং সেকেন্ড টু দ্য রাইট অফ সি, এই না সি আছে এখানে না বি আছে, তাদের কোনো ডেফিনিট পজিশন নেই। তাহলে যেটা করব, যে লাইনটি পড়েছি বি সিট সেকেন্ড টু দ্য রাইট অফ সি, তাহলে সি যদি এরকম একটা পজিশনে থাকে সেখান থেকে সেকেন্ড পজিশনে থাকবে বি। এইবার কোথাতে বসাবো সেটার দিকে তাকাবো না, পরবর্তী লাইন পড়বো। কি বলছে, ই ইজ সিটিং সেকেন্ড টু দ্য রাইট অফ ডি, তাহলে ডি যেখানে আছে সেখান থেকে রাইটে হবে আমাদের ই। বাস, আর কি করব, রাইটের দিকে যদি বসতে হয় তাহলে সি কে এখানে বসতে হবে, বি এখানে হবে, বাস হয়ে গেল। বলছে হুইচ অফ দ্য ফলোইং পিপল সিট সেকেন্ড টু দ্য লেফট অফ সি, তাহলে লেফট এই ডিরেকশনটা, তাহলে লেফটে হলো আমাদের ই আছে, অর্থাৎ অপশন নাম্বার বি হবে আমাদের আনসার। সিটিং অ্যারেঞ্জমেন্ট ঠান্ডা মাথাতে করব, যেটা বলা আছে সেগুলো আগে, অর্থাৎ ডেফিনেট যেগুলো দেওয়া আছে আগে সেগুলোকে প্লেস করব, যে সম্পর্কে ডিরেক্টলি বলে দেওয়া নেই সাইড রাখো, অটোমেটিক মিলতে বাধ্য। তবে কি যেটা পড়েছি সেই লাইনটাকে স্কিপ করব না, যে লাইনটা পড়বো তাকে যদি প্লেস করতে পারি ভালো, আর প্লেস যদি না করতে পারি তাকে আমি সাইডে তার ডায়াগ্রাম বানিয়ে রাখবো। এই বিষয়টি মানে আমি বুঝবো এটা লেফট এটা রাইট, তার পরবর্তীতে দেখবে সমস্ত ডেটা যখন শেষ তখন অটোমেটিক এগুলো তুমি ফিল করতে পারবে। তো চলো FILL এবং FEEL দুটোই পারবে। চলো নেক্সট, খুব সুন্দর একটি কোয়েশ্চেন, আর দারুণভাবে আমরা ভুল করি এই ধরনের কোয়েশ্চেন, করতে পারি না, অনেক সমস্যা হয়। বলছি ইন এ জু দেয়ার আর lions and the peacocks, if heads are counted there are 180, if legs are counted there are 560, how many lions are present in the zoo? তাহলে কি জুতে লায়ন আর পিকক আছে, তো যদি তাদেরকে হেড কাউন্ট করা হয়, মাথা কাউন্ট করা হয়, তাহলে টোটাল আমরা পাচ্ছি 180টা মাথা পেলাম। তবে যদি পা কাউন্ট করা হয় তখন দেখা যাচ্ছে 560টা পা আছে। তাহলে বলছে কতগুলো ওই জুতে কতগুলো লায়ন আছে, তাহলে সিংহ কত আছে, তাহলে সিংহর পা কটা আমরা জানি 4টি করে, আর পিকক মানে 2টি করে। তাহলে এই ধরনের কোয়েশ্চেনে আমরা কোনো অপশন টেস্ট করব না, কিছু করব না, শুধু 4 পেও বা 2 পেও নয়, যদি 5 পেও 6 পেও 7 পেও 8 পেও 3 পেও যাই প্রাণী দিক না কেন সমস্ত ধরনের কোয়েশ্চেন করতে পারবো। তো তুমি যেটা করবে, এখানে যে নাম্বারে 4 পেও আর 2 পেও এদের মধ্যে কমকে, যে কম নাম্বার যেটা থাকবে যেটা ছোট, এখানে 2 আছে ছোট, তাহলে হেড কতগুলো আছে 180টা হেড আছে। তাহলে আমি যদি ধরে নিই আমার যতগুলো প্রাণী আছে তাদের যদি 2টো করেই পা হতো তাহলে কতগুলো পা হতো, তাহলে কি 182 যদি করি আমরা বলতাম কিনা 360টা এদের টোটাল আমাদের পা হতো। কিন্তু দেখা যাচ্ছে আমাদের কাছে আছে 560টি পা, তার মানে খুব স্বাভাবিকভাবে আমরা বলতে পারি আমাদের কাছে 200টা পা এক্সট্রা আছে। এইবার একটা জিনিস ভেবে দেখো তো, আমরা প্রত্যেককে মানে মাথা পিছু প্রত্যেককে 2টো করে পা দিয়েছিলাম, তো 2টো করে পা দেওয়াতে আমি টোটাল পা খরচ করতে পেরেছিলাম কেবলমাত্র 360টা, কিন্তু আমার কাছে দেখা গেল টোটাল পায়ের সংখ্যা যেহেতু 560, তো আমি 360টা পা এই 180টা প্রাণীকে দেওয়ার পরেও আমাকে 200টা আমার পা বেশি আছে।
এইবার ভেবে দেখো তো এই 200টা পা তুমি কাকে দেবে, এই পিকককে দেবে না লায়নকে দেবে? অবভিয়াসলি আমরা লায়নকে দেবো, কেননা প্রত্যেককে দুটো করে পা আমি দিয়ে দিয়েছি, আর পিককের তো দুটোই পা দরকার। তার মানে প্রত্যেকে পা পেয়ে গেছে। কারা কম পেয়েছে? লায়নদের 4টে করে থাকার কথা, তারা পেয়েছে কেবলমাত্র করে 2টি করে, অর্থাৎ ওদের আরো 2টি করে দিতে হবে। তাহলে আমার কাছে আসছে কটা? 200টা এক্সট্রা পা আছে। তাহলে এই 200টা এক্সট্রা পাকে কটা করে দিতে হবে? ওদের 2টো করে দিতে হবে। তাহলে 2টো করে যদি দিয়ে দিই, তাহলে এটা 100 জনের মধ্যে ভাগ করে দেওয়া যাবে। তাহলে আমরা বলবো ওখানে 100টা লাইন আছে। যদি কোয়েশ্চেনে এমনও হতো যে 5 পেয়েও প্রাণী আছে আর প্রাণী আছে 3 পেয়েও, তাহলে 3 পেয়েও প্রাণী 180টা, আগে আমরা 3 পেয়েও কতগুলো হবে সেটা বের করে নেব, তারপরে ভাগ করব, মানে যতগুলো এক্সট্রা বলে দেওয়া আছে তার থেকে মাইনাস করব, যতগুলো বেশি হবে কটা করে দিতে বাকি আছে, যারা বড়, যাদের বেশি সংখ্যক পা আছে তাদের কটা করে দিতে বাকি আছে সেই নাম্বার দিয়ে ডিভাইড করব, আমরা পেয়ে যাব যে কতগুলো আছে। এইবার ধরো এই কোয়েশ্চেনে আমাকে বললো লায়ন না বলে যদি আমাকে বলতো পিকক বলতো, তাহলে কি করতাম স্যার? উল্টো করতাম? কিচ্ছু করব না, সে একই মেথড করব। যখন এখানে 2 দিয়ে ভাগ করেছি, তাহলে 2 দিয়ে ভাগ করে কি পেলাম? 100টা পেয়েছি লায়ন, তাহলে টোটাল তো 180। তাহলে লাইন যদি 100টা হয় তাহলে 80টা পিকআপ। ঠিক, চলো নেক্সট কোয়েশ্চেন দেখা যাক। বেশি চিন্তা ভাবনা নয়, সোজা সাপটা দেখবে। ম্যাথে এই ধরনের কোয়েশ্চেন সলভ করা হয়, অনেক কিছু লিখতে হয়, কিছু দেখবো না, জাস্ট মেথড। আমি কমন সেন্স আমার বলছে তাই, 2টো করে দিলে এতগুলো হওয়ার ছিল, এতগুলো এক্সট্রা হয়েছে, যাদের দিতে বাকি আছে তাদেরকে কটা করে দিতে হবে দিয়ে ভাগ করে দিলাম, আমি পেয়ে যাব আমার কতগুলো, ওই 4 পেও বা 5 পেও যে প্রাণীটি আছে। তো চলো তোমাকে আরও একবার মনে করিয়ে দিই। দেখো এই ধরনের যে আমরা আলোচনা করছি তার সাথে যে প্রিপারেশনকে মজবুত করতে আরও যে প্রয়োজন, সেগুলো রেগুলার বেসিসে মক টেস্ট, বিভিন্ন এক্সাম ওরিয়েন্টেড কুইজ, তো সেগুলো তোমরা আমাদের এই টেলিগ্রাম চ্যানেলে পাবে। তাই এখানে স্ক্যান করে তোমরা এই চ্যানেলের সাথে যুক্ত হয়ে যাও, আর নিজেদের যে প্রস্তুতি, যে টার্গেট নিয়ে চলেছো সেটাতে মানে আরও মজবুত করো। চলো নেক্সট কোয়েশ্চেন, মিসিং নাম্বার। মিসিং নাম্বার আমার মতে বেশ ব্যাপক কঠিন একটা কোয়েশ্চেন, কেননা এই কোয়েশ্চেন মিসিং নাম্বারে কোনো রুলস নেই। আগে আরও অন্যান্য যে নাম্বার সিরিজ থাকে, নাম্বার সিরিজের রুলস আছে, বা আমরা যে কোনো কোয়েশ্চেন ব্লাড রিলেশন বলি, ডিরেকশন টেস্ট বলি, তার একটা স্পেসিফিক রুল আছে, সেইভাবে করব। কিন্তু এই ক্ষেত্রে কোনো স্পেসিফিক রুল নয়, আর তার উপরে যদি এইভাবে এই বক্স প্যাটার্ন যদি কোয়েশ্চেন দিয়েছে তাহলে তার কথাই নেই। মানে অন্য টাইপগুলো যে ধর এইরকম দিয়েছে 2, 3, 4, এখানে কত বলবো, ধরো 29 দেওয়া আছে, তো সেক্ষেত্রে আমরা বলতে পারি কি বাইরের নাম্বারগুলোকে যোগ করে গুণ করে যাই করে হোক ভেতরের দিকে আমরা এই নাম্বারটি দরকার। কিন্তু এই ক্ষেত্রে কোথায় যে শেষ আর কোথায় শুরু আমরা এগুলো করতে পারি না। তো এই কারণে যদি পরীক্ষাতে দেখো এই কোয়েশ্চেনটি তুমি দেখে তুমি বুঝতে পেরেছো ইন এ শর্ট টাইম, তাহলে করবে, আদারওয়াইজ কোয়েশ্চেনটিকে ছেড়ে দিতে হবে। কেন এর পেছনে যদি আর সময় দাও এই কোয়েশ্চেন আর সলভ হবে না। কেন আমরা যখন সহজভাবে দেখতে না পাই আমাদের ব্রেন অটোমেটিক্যালি কঠিন করে ভাবতে থাকে, আর যত কঠিন করে ভাবতে থাকবো আর পারবো না। তাহলে এটাকে ছেড়ে দেওয়াই, পরবর্তীতে আবার একবার চেষ্টা করলে হয়তো পারা যেতে পারে। যদিও এই প্যাটার্নের কোনো রুলস নেই, তাও আমি মোটামুটি বলতে পারি অবজারভেশন থেকে যেটা দেখেছি, তবে সব ক্ষেত্রেই যে এটা অ্যাপ্লিকেবল হবে তা নয়। যখন দেখবে বক্স প্যাটার্ন কোয়েশ্চেন আছে যেখানে দেখবে ম্যাক্সিমাম নাম্বারটা, ধরো এই পার্টে সব ম্যাক্সিমাম নাম্বার আছে, মানে আমরা রো ওয়াইজ যদি দেখি, রোয়ের প্রত্যেকেই লেফট দিকে আমাদের ম্যাক্সিমাম নাম্বার আছে, বা রো ওয়াইজে দেখলাম এই পোর্শনে সব রোয়ের ম্যাক্সিমাম নাম্বার আছে, বা আমরা যদি কলাম ওয়াইজ দেখলাম কি তলার দিকে ম্যাক্সিমাম নাম্বার আছে, যেটা ম্যাক্সিমাম নাম্বার থাকবে সেটা হবে আমার টার্গেট, মানে ওদিকেই তার মানে যেতে হবে। আমি তো ধরো আমাদের সব ক্ষেত্রে দেখলাম এই তলাতে আমাদের ম্যাক্সিমাম নাম্বার আছে, তার মানে কি ওপরের 3টে নাম্বার দিয়ে আমাকে এই নাম্বারটি তৈরি করতে হবে। বা আমি দেখলাম এই জায়গাটাতে আমার সব ম্যাক্সিমাম নাম্বারগুলো আছে, তাহলে কি এই নিচের দুটো উপরের নিয়ে আমাকে এটা তৈরি করতে হবে। কিন্তু এই কোয়েশ্চেনের ক্ষেত্রে দেখো, এই কোয়েশ্চেনে ম্যাক্সিমাম নাম্বার প্রত্যেকটি লাইন মানে রো ওয়াইজ কলাম ওয়াইজ যদি রো ওয়াইজ দেখি এখানে ম্যাক্সিমাম নাম্বার, এই রো যদি দেখি তাহলে ম্যাক্সিমাম নাম্বার এখানে, এই রোতে ম্যাক্সিমাম নাম্বারটা এখানে, আর এই রোতে ম্যাক্সিমাম নাম্বারটা এখানে।
কালাম ওয়াইজ যদি বলি তাহলে কি ম্যাক্সিমাম নাম্বার এখানে দেখতে পাচ্ছি, কালাম ওয়াইজ দেখলে ম্যাক্সিমাম নাম্বার এখানে দেখতে পাচ্ছি, আবার কালাম ওয়াইজ দেখলে এখানে ম্যাক্সিমাম নাম্বার। তাহলে ম্যাক্সিমাম নাম্বার যেটা আছে সেটার যদি কোনো ইউনিডিরেকশন না থাকে তখন বেশি আর চিন্তা ভাবনা করবে না, কেন চান্সেস বেশ কম আছে যে ওইভাবে হবে। তো সেক্ষেত্রে যেটা করবে তখন এই রো ওয়াইজ কালাম ওয়াইজগুলো তাদের সাম ইত্যাদি করে দেখবে, রো ওয়াইজ সাম করে দেখবো যে হতে পারে কি তাদের প্রত্যেকের সাম সেম, তো সেই রকম দেখবো। তো আমরা রো ওয়াইজ বা কালাম ওয়াইজ যে কোনো একটা ডিরেকশনে করে দেখবো, পারছিই না তো করে দেখা ছাড়া আর উপায় নেই। তো দেখি আমরা যদি কালাম ওয়াইজ যদি কাউন্ট করি তাহলে কত আসছে, 8 2 0 9 9 18 19 20, তাহলে কত 200। এই ক্ষেত্রটা যদি আমরা দেখি কালাম ওয়াইজ যদি এদের কারেকশন করি তাহলে 66 আর 64 164 আর দিক থেকে আমাদের 16 26 না, 36, তাহলে হ্যাঁ 200। তাহলে প্রত্যেক ক্ষেত্রে এখানে যোগফল আসছে 200। তাহলে কি আমাদের যেটা করতে হবে, এটার যে সাম আসবে সে 200 থেকে মাইনাস করে দেব দিলে এটাই হবে। তাহলে কত হলো আমাদের 8 6 7 6 13। তাহলে আমরা বলতে পারি আমাদের টোটাল নাম্বার এলো 180 193। তাহলে 193, তাহলে আমাদের আনসার হবে কত 7। এই ধরনের কোয়েশ্চেনে বেশি সময় নষ্ট নয়, কেন এর কোনো রুলস নেই, তাই একটু সমস্যার হতেই পারে। How many pairs of letters are there in the word spellbound which have as many letters between them in the word as in English alphabet? English alphabet এর লেটারগুলোর মধ্যে যতগুলো দূরত্ব আছে ঠিক ততগুলো দূরত্ব এখানে থাকবে। তবে এই ক্ষেত্রে মেনশন করে দেওয়া থাক আর নাই থাক আমাকে কিন্তু দুটো দিক থেকে কাউন্ট করতে হবে। নাম্বারের ক্ষেত্রে একটি দিক থেকে কাউন্ট করলে চলবে, কিন্তু লেটারের ক্ষেত্রে আমাদের দুটো দিক থেকে কাউন্ট করবে, যদিও আমাকে মেনশন এখানে নাই করে দেওয়া থাক। তাহলে আমরা কিভাবে কাউন্ট করব এই ধরনের কোয়েশ্চেন, SPELLBOUND, তাহলে কি প্রত্যেকটি, এবার অনেকে করে কি না এটা 19, এটা 16, এটা 5, তারপরে এটা কত আছে আমাদের 12, তারপরে এদের ডিফারেন্স দেখো ভাই, ডিফারেন্স যদি করতে পারো তো খুব ভালো। আমার মনে হয় এটা আরো অনেক বেশি কঠিন হয়ে যাবে, কেন প্রথমে আমার নাম্বারগুলোকে লিখতে হবে, তাহলে আমাকে দেখতে হবে এই 12 আর 19-এর মধ্যে ডিফারেন্স কত, 7, এখানে কটা ডিজিট আছে সেই আলটিমেটলি তোমাকে কাউন্ট করতে হবে, অতটাও ইজি নয়। তো সেই কারণে আমি বলবো এই নাম্বার এই লেখা ব্যাপারটা আসবে না, ডাইরেক্ট যদি করতে হয় এই ধরনের কোয়েশ্চেন তাহলে আমরা ডাইরেক্ট কাউন্ট করা শুরু করব। তবে খুব সুবিধে আছে এই ধরনের কোয়েশ্চেনে, কেন 3টে কাউন্ট করতে পারলে মানে 4টে কাউন্ট করলেই আমার কাউন্ট শেষ হয়ে যাবে। তাহলে কাউন্ট কি করব দেখো, কাউন্ট করার ক্ষেত্রেও একটা আমরা একটু নিজেদের কমন সেন্স অ্যাপ্লাই করব। দেখো এস থেকে তো কোনো পেয়ার হতে পারে না, কেন এক্সের পরে যতগুলোই লেটার আছে সবাই ছোট, তবে হ্যাঁ এসের পরে ইউ আছে কিন্তু এসের থেকে অনেকটাই দূরে, কাছাকাছি থাকতো তাহলে এস ইউ হতে পারতো। যদি পি এর কথা বলি, পি এর সাথে এখানে একটা চান্সেস আছে, তাহলে কি পি কিউ আর এস টি ইউ ভি, না তার মানে পি থেকে আর হবে না। ই থেকে চান্সেস থাকতে পারে, কেন এন আছে উপরের দিকে, তাহলে এন, ই এফ জি এইচ আই জে কে, না তার মানে ই থেকেও হলো না। এল এম এন ও পি কিউ, এল থেকে হচ্ছে না, এই এল থেকে তো সে একই অবস্থা হবে, তাও করি এল এম এন ও পি, বি থেকে তো হওয়ার চান্সেস নেই, কেন সি ডি এখানে হতো, ও পি কিউ এদিক থেকে আর কাউন্ট করে লাভ নেই। এবারে উল্টো দিক থেকে যদি আমরা কাউন্ট করি তাহলে আবার কিভাবে করছি, ডি ই এফ জি এইচ আই জে কে এল এম, তার মানে ডি থেকে হলো না, এন থেকে ও পি কিউ আর এস টি আর কাউন্ট করে লাভ নেই, ইউ থেকে তো কাউন্ট করে, কারণ ইউ সবাই ছোট, তারপরে ও পি কিউ আর এস টি চান্সেস নেই, বি থেকে তো বি এটা একটা হবে, বি সি ডি ই, তার মানে একটা পেয়ার হলো বি থেকে ই। এল এম এন ও পি হচ্ছে না, এল এম এন ও
ই দেওয়ার কারণে পি কিউ হলো না, তার মানে একটি আছে পেয়ার, সেটা হলো বিই, মানে উল্টো দিক থেকে ওদিক থেকে কাউন্ট করলে আমাদের বি আর ই ঠিক ওই সেম পজিশনে আছে যতটা ইংলিশ অ্যালফাবেটে যেমনটা আছে। কেন ইংলিশ অ্যালফাবেটে ই আর বি এর মাঝেও দুটো লেটার আছে, এখানেও দুটো, তাহলে আমাদের আনসার হবে 1। চলো নেক্সট কোয়েশ্চেন। In a family there are husband, wife, 2 sons and 2 daughters, তাহলে যেমনটা পড়ি in a family husband and wife, 2 sons and 2 daughters, আবার বললো কিনা দুটো ডটার আছে, তাহলে D1 D2। All the ladies were invited to a dinner, both sons went out to play, তার মানে কি যত লেডিস আছে তারা প্রত্যেকে কোথায় গেছে, ডিনারে গেছে, কেউ একজন ইনভাইট করেছে, তার মানে কি এই ব্যক্তি এই ব্যক্তি এই ব্যক্তি আপাতত বাড়িতে নেই। both sons went to play, আচ্ছা এরাও তার মানে বাড়িতে নেই। হাজব্যান্ড ডিড নট রিটার্ন ফ্রম অফিস, এই ব্যক্তিও বাড়িতে ফেরেননি, তাহলে বলছে হু ওয়াজ অ্যাট হোম, তাহলে বাড়িতে কি ছিল, অনলি ওয়াইফ, না ওয়াইফ তো খেতে গেছে, নোবডি ওয়াজ অ্যাট দ্য হোম, তাহলে এটাই হবে আমাদের আনসার। অল দ্য সন্স ওয়্যার না। চলো in a certain code feet is coded as 35, nap is coded as 36, তাহলে বলছে হ্যাপি কোড কি হবে 37 অপশনে নেই, মানে যদি আমরা ধরে নিই যে 35, 36, 37 আর এইভাবে কখনোই কিন্তু আমাদের কোডিং হবে না। তাহলে কি বলেছিলাম, যখনই কোডিং দেখবে লেটার থেকে নাম্বার দেওয়া আছে, যতগুলো লেটার আছে তার থেকে ডিজিট যদি কমে যায় আমরা জানি ওই লেটারগুলোর প্লেস ভ্যালু কিংবা রিভার্স ভ্যালুর যোগফল। তাহলে চলো করে দেখা যায়, এফ মানে 6, আই মানে 9, আর এটা মানে হলো আমাদের টি মানে 20, তাহলে কত হয় 9 6 15, আর তাহলে 35, মানে প্লেস ভ্যালুর যোগফল দেওয়া আছে, তাহলে ন্যাপ তাই হওয়া উচিত 15 31 আর 5 হলো আমাদের 36। আচ্ছা তাহলে হ্যাপি, তাহলে 8 1 32, মানে 16 আলাদা করে দিই, 16 প্লাস 16 প্লাস 25, তাহলে কত 32 40 40 65 66, তাহলে 66 হবে আমাদের আনসার। চলো নেক্সট। If Sana is sister of son of Yash son, how is Sana related to Yash? চলো কোথা থেকে শুরু করবো, মাই বলে তো কোনো কথাই দেওয়া নেই, তাহলে আমরা যেটা শুরু করতে পারি এখান থেকে শুরু করতে পারি, অফ যেখানে লাস্ট থাকবে, তাহলে অফ লাস্ট কি বলছে ইয়াশ সান, ইয়াশ আছে ইয়াশের সান, তার আগে আছে অফ, তার আগে আছে সান, তাহলে এই যে ইয়াশের যে সান আছে তার আবার সান, ইয়াশ সান, তাহলে কি অফ এখানে ছিল, এরপর থেকে আমরা পেলাম এই ব্যক্তিটিকে, অফের আগে আছে সান, তাহলে এর সান, তার আগে আছে অফ, তার আগে আছে সিস্টার, তাহলে এই যে সান আছে এর আবার সিস্টার, তাহলে সিস্টার, এইবার যিনি সিস্টার তিনি হলেন সানা। তাহলে দেখি কোয়েশ্চেন কি বলছে, হাউ ইজ সানা রিলেটেড টু ইয়াশ, ইয়াশ তাহলে কি হবে ইয়াশের ছেলে, ছেলের মেয়ে, তাহলে গ্র্যান্ড ডটার। এখন ইয়াশকে বলা মুশকিল, কিন্তু কেন ইয়াশ ছেলে না মেয়ে এটা একটু বোঝা মুশকিল আছে। আহা কি কঠিন কোয়েশ্চেন, এত কিছু দেওয়া আছে মানে নিশ্চয়ই কঠিন হবে।
না, নিশ্চয়ই কঠিন দেওয়া নেই। কোয়েশ্চেনে একটু শুরুটা যদি আমরা পড়ে দেখি, একেবারে ইজি কোয়েশ্চেন দেওয়া আছে। এটাকে বলা হয় টাইম সিকোয়েন্স থেকে যে কোয়েশ্চেন বলা হয় র্যাঙ্কিং অ্যান্ড টাইম সিকোয়েন্স, ওই একই টাইপের কোয়েশ্চেন আর কি। বলছে ইফ অরুণ, ইন অরুণস অপিনিয়ন হিজ ওয়েট ইজ গ্রেটার দেন 65 বাট লেস দেন 72, তার মানে 65-এর বেশি, মানে 66 থেকে 71-এর মধ্যে। But his brother does not agree with Arun and he thinks the Arun's weight is greater than 60 but less than 70। তো তার মানে গ্রেটার দেন 60, তাহলে কত হতে পারে আমাদের? 61 থেকে 70, তাহলে 69-এর মধ্যে। His mother's view is that his weight cannot be greater than 68, তাহলে তার মা বলছে 68-এর বেশি হতে পারে না, তার মানে 68-এর গ্রেটার দেন 68, গ্রেটার দেন 68 মানে কি 68 পর্যন্তই হতে পারে। If all of them are correct in their estimation, what is the average of the different probable weights of Arun? তাহলে বলছে তাহলে অরুণের ওয়েট কত হতে পারে, মানে অ্যাজ এ হোল যদি আমরা ধরি তাহলে সবাই তো ঠিক, তাহলে অরুণের এজটা অ্যাকচুয়ালি কি? দেখো আমরা যে রেঞ্জগুলো পেয়েছি 61 থেকে 67-এর মধ্যে, তাহলে ডেফিনেট করে বলা পসিবল নয়। 61 থেকে 69-এর মধ্যে এখানেও বলা পসিবল নয়, আবার 68 এটাও বলা পসিবল নয়। তাহলে আমরা বলবো কি ডেটা ইনঅ্যাডিকুয়েট। কেন? different probable weight, what is the average of different, না বলা যাবে না, ডেটা ইনঅ্যাডিকুয়েট। অ্যাকচুয়ালি অ্যাভারেজ ডিফারেন্ট এগুলো বলে তোমাকে হচ্ছে বয়সের একটা গড় কিচ্ছু নয়। বয়সটা আমি বলবো কিভাবে? ডেফিনেট করে বলতেই পারছি না, অরুণ নিজেই জানে না সে কত, তার ভাইও আর এক রকম, মানে এখান থেকে এখান কোনো একটা কংক্রিট ডেটা দিতে পারছে না। তার মা আবার বললো 68-এর বেশি হবে না, কম হতে পারে, সেটা 50ও হতে পারে। আমরা কখন আনসার বলবো? ধরো আমাকে বললে এমন যে তার সে নিজে মনে করছে 65-এর বেশি, তবে সেটা 67-এর থেকে কম। 65 তাহলে 66 থেকে 67 না ধরে আমি ধরলাম বলো 68। ও বলছে কি 65-এর কম হবে না, তবে 68-এর বেশি হবে না। তার মানে আমরা বলতে পারি কি 66 থেকে 67 পর্যন্ত কথা বলছে, তার মানে কি অনুযায়ী দুটো ওয়েট হতে পারে। ওর ভাই আর একটা বললো সে হবে কিনা 66-এর থেকে বেশি, তবে 69-এর থেকে তাহলে 67 থেকে 68 হতে পারে। আর ওর মা বললো ধরো তার বয়স হবে 66-এর বেশি কিন্তু 68-এর কম, তাহলে আমরা সেটা বলবো কি 67। তখন দেখো যাদের মধ্যে কমন একটা নাম্বার থাকবে সেটাই বলবো আমরা তাদের ওয়েট। কিন্তু যদি এমন হতো মানে কমন অনুযায়ী দেখা গেল 67ও যেমন আসছে 66ও আসছে, তখন কিন্তু আমরা ডেটা বলবো ইনঅ্যাডিকুয়েট, মানে আমরা ডেফিনেটলি বা কান্ট বি ডিটারমাইন্ড এই কথাটা বলবো। তাহলে এখানে আনসার হবে কান্ট বি ডিটারমাইন্ড বা ডেটা ইনঅ্যাডিকুয়েট, কেননা কোনো আমরা একটা ওয়েটের মধ্যে আমরা থাকতে পারছি না, ওয়েট ডিফারেন্ট হয়ে যাচ্ছে। তো চলো নেক্সট কোয়েশ্চেন। What will be the angle between the two hands of a clock at 3:35 hours? দেখো কোয়েশ্চেন আমি অ্যাঙ্গেলের ফর্মুলা দিয়েছি, সেই ফর্মুলা অনুযায়ী আমরা কোয়েশ্চেন সলভ করব বলেছি। অ্যাঙ্গেলের ফর্মুলা কি দিয়েছিলাম? 30 ইন্টু এইচ মাইনাসই ধরি 11 ইন্টু এম বাই 2। তো কি বলি আমরা কিন্তু এই ফর্মুলা ইউজ করব। অনেকে রেশিও দেখায়, মানে এটার একটা রেশিও দিচ্ছে, ধরো 3টে বেজে 30 মিনিট, তাহলে রেশিও হলো 1:10। তো সেক্ষেত্রে 1:10 যদি হবে, সে একটা তার একটা রেশিও আছে, বলছে কিছু নয় কিছু একটা করে, আমার অত জানার দরকারও নেই আর জানিও না, আমি ভেবেও দেখিনি কোনোদিন। তো সেই ক্ষেত্রে কি বলছে মিনিট বাই 2 করে দেবো, আনসার হবে। আবার বলছে এইরকম যে ধরো বলছে 5টা বেজে 40 মিনিট, তাহলে 1:8। সেক্ষেত্রে আবার কিন্তু এই নয় যে মিনিট ডিভাইডেড বাই 2, এক্ষেত্রে আবার অন্য কিছু একটা রুলস হবে।
তো তারা বেশ তাবড় তাবড় টিচার ভাই। তাদের কোয়ালিফিকেশন বলতে গিয়ে তার প্রথমে ক্লাসের শুরুতে দেখাতে হয় সে কোন কোন এক্সামে ফেল করেছে। জানি না এক্সামে ফেল করাটা কারোর কোয়ালিফিকেশন কিভাবে হতে পারে, তো সে দেখায় কোন কোন এক্সামে সে সিলেক্ট হয়নি, কোন কোন এক্সামে সিলেক্ট হয়েছে সেটা তো দেখাতে পারছেই না, তো সে দেখায় কিনা কোন কোন এক্সামে ফেল করেছে। স্টুডেন্টকে একমাত্র মানে কি বলবো কনফিউজ করার থেকে স্টুডেন্টকে নিজের স্বার্থে শুধু ইউজ করছে। কেননা এই ক্ষেত্রে দেখো আমরা এই রেশিও, এতগুলো রেশিও কিভাবে মনে রাখবো? সে যখন করছে স্টুডেন্টরা বাস দারুণ স্যার করে দিল, টাইম ওয়েস্ট ছাড়া কিছুই নয়। এইসব মেথডে যাবে না। ওই আলট্রা শর্টকাট যদি কেউ মেথড দেখায় তার কাছে যাবে না, কেন আলট্রা কোনো জিনিসই ভালো নয়। ইউভি রে বলে না, তো আলট্রা বলে কোনো জিনিসে যাবে না। আলট্রা শর্টকাট তোমাকে আলট্রা কাট করে দেবে। তো ওই জন্য যতটা সম্ভব একটা আমি রুলস ফলো করব যেটাতে সমস্ত ধরনের কোয়েশ্চেন সলভ করতে পারবো। এই রেশিও আবার 1:6 যদি 6 হয়ে যায় সেক্ষেত্রে আবার তার মেথড আলাদা। আর তার তো কি বলবো, তার তো ক্ষমতাই নেই যদি এই সিকোয়েন্স আছে যে 3:35, মানে এর তো রেশিওই বের করতে পারবে না, আর মেথড তো দূরের কথা ছেড়ে দাও। তাহলে কি ওই কোয়েশ্চেন ওই রেশিও খুব দারুণ লাগবে, আলট্রা শর্টকাট মেথড ওই পর্যন্তই থাকবে। ওই স্পেসিফিক কয়েকটা কোয়েশ্চেন ও সেটাই করতে পারবে, 3:15 করতে পারবে, কিন্তু 3:35 বললে ড্যাশ। তো ওই জন্য ওইসব মেথডে যাব না। ও আলট্রা যে করছে ভাই আলট্রা করুক, আমরা আলট্রাতে যাওয়ার দরকার নেই, আমরা নর্মাল লোক নর্মাল থাকি। তাহলে কি এই ধরনের কোয়েশ্চেন এইসব মেথডে আমরা কোয়েশ্চেন সলভ করব। তো তাহলে চলো দেখা যাক, অলরেডি আমি ডিসকাস করেছি। কখনোই যারা আলট্রা শর্টকাট দেখাচ্ছে তাদের ভিডিও দেখার দরকার নেই, এই কারণে বলছি কেন ওতে খুব একটা তোমার লাভ হবে না। ওই একটা কোয়েশ্চেন সলভ করতে পারবে, ওই টাইপের কোয়েশ্চেন সলভ করতে পারবে, কনসেপ্ট আগে জানতে হবে, কেন ওর বাইরে হলেই ঢ্যাস ঢ্যাস না ড্যাশ সেটা তুমি বুঝে নিও। আচ্ছা চলো, তাহলে কি এই কোয়েশ্চেনের আনসার তাহলে আমরা যেটা করব কি 3 × 30 - 11 × 35/2। আমি একটা শর্টকাট মেথড দেখিয়েছিলাম বটে, মানে এই যদি ফর্মুলা যদি মনে রাখতে না পারি সেটা 1160, আর যে টাইমটি দেওয়া আছে সেটা দেব, ক্রস মাল্টিপ্লাই করব, তাদের যে ডিফারেন্স বেরোবে তাকে আবার ডিভাইড করতে হবে 2 দিয়ে। তো ওই কারণে এই মেথডে আমি যাই না, মানে ধর এটা আমি করি, আমি তোমাকে সাজেস্ট করব না এটা, কেন সেক্ষেত্রে তোমার জন্য আরো বেশি টাফ হয়ে যাবে। তাহলে সিম্পল ফর্মুলাতে যাব। তাহলে কত হলো 90 মাইনাস কত 17.5 17.5 এটা কত 17.5 মাল্টিপ্লাই করো 192.5 বোধহয় আসবে। তাহলে আমাদের আনসার হবে 102.5 আমাদের আনসার। যদি আমি ক্যালকুলেশন ভুল না করি এটাই আনসার হবে। তাহলে আমাদের আনসার হবে 102.5। আলট্রা শর্টকাট মেথড যাবার দরকার নেই ভাই, তুমি নর্মাল মানুষ নর্মাল থাকো, আলট্রাতে যেও না। হ্যাঁ, তাহলে এতেও আলট্রা মেথড দেখাই, বুঝলে? জেনারেশন, ধরো জেনারেশন অনুযায়ী নাম্বারিং করে, কিন্তু জেনারেশন ওয়াইজ নাম্বারিং করে আনসার করা যাবে ভাই। ধরো জেনারেশন 1 এলো, তাহলে জেনারেশন 1 বলতে মানে পরের জেনারেশন, তার ছেলে মেয়ে ইত্যাদি। তো দেখো সেখানে যদি নেফিউ থাকে সেক্ষেত্রে ওই 1 আনসার আসবে, আর সেক্ষেত্রে যদি সান আসে সেই 1 আনসার আসবে, তাহলে সেক্ষেত্রে আনসার করা যাবে না। ওই জন্য আলটা যে মেথড আছে ওখানে যাওয়ার দরকার নেই ভাই, সিম্পলি যেটা বলছে সেটাই করো। যদিও তাদের লাইক অনেক বেশি, আমাদের তো লাইক পাওয়া যায় না, তাদের লাইক অনেক বেশি, কেন টাইম ওয়েস্ট করে ওই জন্য লাইক দেয় স্টুডেন্ট। তো চলো, x into y means x is father of y ইত্যাদি ইত্যাদি বলেছে, আমরা দেখবো না, আমরা জাস্ট চেয়েছে বলছে দেন হাউ d রিলেটেড টু n, d n এর কে হবে এটা করতে গিয়ে। তাহলে আমরা যেটা করব n আর হ্যাশ থাকলে কি হয়, হ্যাশ থাকলে বলছে x is mother, তাহলে প্রথম ব্যক্তি হবেন কিনা মাদার, n হবেন কিনা মাদার অফ a, পরবর্তী ডলার সাইন আছে, প্রথম ব্যক্তি হবেন ফাদার, তাহলে a হবেন ফাদার অফ b, আর ইনটু থাকলে আমরা দেখছি কি বলছে, ইনটু থাকলে প্রথম ব্যক্তি হবেন কিনা সিস্টার, তাহলে এই ক্ষেত্রে বি হবেন সিস্টার অফ ডি। কোয়েশ্চেন বলছে হাউ ইজ
ডি রিলেটেড টু এন, আনসার করতে পারবো না। যদি বলতো হাউ ইজ এন রিলেটেড টু ডি, তো সেক্ষেত্রে আমরা বলতে পারতাম গ্র্যান্ড মাদার, কিন্তু এক্ষেত্রে কি ডি এর জেন্ডার যেহেতু ডেফিনেট করা নেই, তো সেই ক্ষেত্রে আমরা আনসার করব কান্ট বি ডিটারমাইন্ড। কোনো আল্ট্রা মেথডে যাবে না ভাই, কেন ওই জেনারেশন ওয়ানে নেফিউ পড়ে, সানও পড়ে, সিস্টারও পড়ে, এই ডটেরও পড়ে, তো এই জন্য দরকার নেই ভাই। ওই যে কোয়েশ্চেনটা দেবে সেই কোয়েশ্চেনটা সলভ করা যাবে, কেন সেইভাবে ও অপশন অ্যারেঞ্জ করে রেখেছে, অন্য অপশন যদি ঘেটে দেয় ও ঢ্যাস। চলো আচ্ছা, নেক্সট কোয়েশ্চেন দেখো, বলছে আ রিভার ফ্লোজ ওয়েস্ট টু ইস্ট অন দ্য ওয়ে, টার্নস লেফট অ্যান্ড গোজ ইন আ সেমি সার্কেল রাউন্ড আ হিললক। তো যাই হোক, আমাদের ডিরেকশন টেস্ট, তার মানে সিচুয়েশনটা কেমন বলতে চাইছে দেখো। এবার দেখো আমরা কোয়েশ্চেন মানে এক্ষেত্রে আমার নাম্বারের দরকার নেই, তাহলে কোয়েশ্চেন পড়বো, আমি আমার ডিরেকশন আইডিয়া করতে থাকবো, কেন আমরা জানি আগে আমি ধরো ইস্টের দিকে আছি, তাহলে ইস্ট থেকে যদি আমাকে বলা হয় আমি রাইটে গেছি, তাহলে কোন দিক যেতে হবে আমি জানি। আমি ইস্ট আছি, আমাকে যদি বলে 135 ডিগ্রি লেফট, কোথায় যেতে হবে আমি জানি। তো সেই কারণে যেহেতু এখানে কোনো নাম্বারের ব্যাপার নেই, তার মানে কি আমার নাম্বার ক্যালকুলেট করতে লাগবে না, তো সেই কারণে আমরা কোনো ধরনের ইকুয়েশন বা কোনো ডায়াগ্রাম কিছুই লাগবে না, আমি শুধু জাস্ট ভেবে দেখি কি জিনিস। বলছে আর রিভার ফ্লোজ ওয়েস্ট টু ইস্ট, তাহলে ওয়েস্ট থেকে ইস্ট যাচ্ছে, টার্নস লেফট, লেফটের দিকে লেফট অ্যান্ড গোজ ইন আ সেমি সার্কেল, তাহলে কি এই দিক থেকে যাওয়ার সময় সেমি সার্কেল করলো, সেমি সার্কেল রাউন্ড আ হিল লক, যে হিল আছে সেটাকে এইভাবে সেমি সার্কেল করলো, অ্যান্ড দেন এবার তাহলে কি এখন এই ডিরেকশন আছে, সেমি সার্কেল বলেছে, তাহলে এই ডিরেকশনে এখন মুখ আছে, দেন টার্নস লেফট অ্যাট রাইট অ্যাঙ্গেল, তাহলে লেফট, ও রাইট অ্যাঙ্গেল না বলে দিল, লেফট মানে এইরকমই যেত, কেন ও যেদিকে মুখ আছে সেই অনুযায়ী ওকে রাইট অ্যাঙ্গেল নিতে হতো। বলছে ইন হুইচ ডিরেকশন ইজ দ্য রিভার ফাইনালি গোয়িং, তাহলে ফাইনালি কি ইস্টের দিকে। এখানে যদি বলতো এখানে ও এখান থেকে কিভাবে ইয়ে করলো, 135 ডিগ্রি অ্যাঙ্গেলের জন্য, তাহলে 135 ডিগ্রি বললে আমরা তাহলে কীরকম বলতাম, এইরকম চলে যেত। অ্যাঙ্গেল কোথা থেকে, সামনে ইমাজিনারি যে লাইন আছে সেই বেস করে, তাহলে 135 ডিগ্রি মানে আমরা বলতাম এই ডিরেকশনে যাচ্ছে, যেটা বলতাম কিনা নর্থ ইস্ট। তো আমাদের এটা বলেনি, তো আমাদের নাম্বার নেই, ক্যালকুলেশন লাগবে না, আমরা জাস্ট দেখে আনসার করব। আচ্ছা, বলছে সিলেক্ট দ্য ওয়ান হুইচ ইজ ডিফারেন্ট ফ্রম দ্য থ্রি আদার, খুব সুন্দর একটা কোয়েশ্চেন। এদের যেগুলো আছে এদের মধ্যে থেকে আলাদা কে আমাকে জানতে চাইছে, তিনটের মধ্যে একজন আলাদা। তো নাম্বার দেওয়া আছে, তাহলে নাম্বার দেওয়া মানে কি আমরা অড নাম্বার, ইভেন নাম্বার ইত্যাদি দেখতে পারি। তো অড নাম্বার যদি দেখি, এটা অড নাম্বার, এটি অড নাম্বার, কিন্তু আবার দুটো ইভেন নাম্বার। এদের মধ্যে কেউ কি স্কোয়ার নাম্বার, কিউব নাম্বার আছে না, সেই রকমও কোনো নাম্বার নেই, তাহলে আনসার কি করব। তাহলে দেখো আমরা ক্যালকুলেশন যা কিছু করি, কোনো স্কোয়ার নাম্বার যদি ধরে থাকি তাও কিন্তু খুব একটা চান্সেস কিছু নেই। আমরা বলতে পারি কি, এটা বলতে পারি কি 10 স্কোয়ার প্লাস 1, এটা আমরা বলতে পারি, আর কি বলতে পারি, আর কাকে বলবো, বলার মতো চান্সেস নেই। তাহলে কি বেশি চিন্তা ভাবনা নেই, তাহলে আমরা কি কিসের, তাহলে কি কারণে এরা আলাদা একটু ভেবে দেখি। আমরা শুরুর দিকে অনেক একটা সিরিজে বোধহয় করেছিলাম, বাইনারি নাম্বার শিখিয়েছিলাম। তো এখানে আসলে দেখি নাম্বারগুলো বাইনারি নাম্বার আছে। যদি আমরা দেখি এই তিনটে আমাদের অপশান আছে, ডেসিমেল নাম্বার আছে, এই মানে বাইনারি নাম্বার আছে, আর এটা আছে আমাদের ডেসিমেল নাম্বার। তাহলে আমরা বলবো কেন বাকিগুলো শুধু 1 আর 0, 1 আর 0, এটাতে 2 আছে, তার মানে কি এটা হলো আমার ডেসিমেল নাম্বার, এটা হবে আমাদের আনসার। তো চলো আজকে আমাদের লাস্ট কোয়েশ্চেন, বলছে ক্যালেন্ডার অফ 1985 কুড বি ইউজড এগেন, তার মানেই বলতে চাইছে এটার রিপিটেশন কবে হবে। বলছি 1985-এর ক্যালেন্ডার আবার কবে ইউজ করা যাবে, তাহলে কবে ইউজ করা যাবে মানে পরবর্তী সেম ক্যালেন্ডার প্যাটার্ন কবে ফলো করবে জানতে গেলে আমরা বলছি কি ডিভাইড করে দিই, 4 দিয়ে ডিভাইড যদি করবো আমরা কত যাবে, ধরো 80 তো যাবেই, হ্যাঁ তাহলে আমাদের 84 চলে যাবে। তাহলে 84 চলে যাওয়া মানে কি 1 রিমাইন্ডার থাকলে আমরা বলেছিলাম কত, 6 বছর যোগ করে দেব, তাহলে 85-এর সাথে 6 যোগ করব মানে হবে আমাদের 91। চলো সিম্পল কোয়েশ্চেন ছিল। তো আমাদের জানতে হবে এক বেশি হলে মানে রিমাইন্ডার 1 থাকলে কি করব, রিমাইন্ডার 2 থাকলে কি করব, আমরা 2 বা 3 থাকলে বলেছি 11 যোগ করে দেব, আর 0 থাকলে 24 যোগ করে দেব।
তো চলো, এই আমাদের আজকের সিরিজ এখানে আমরা শেষ করলাম। তো সাথে জানিয়ে রাখি, তুমি আমাদের এই টেলিগ্রাম চ্যানেল জয়েন করো। সেখানে আমরা বিভিন্ন এক্সামের যেমন আপডেটসও থাকছে, তার সাথে বিভিন্ন এক্সাম ওরিয়েন্টেড যে ক্লাসগুলো হবে সেখানে এগুলো নোটিফিকেশন পাবে। আমরা যেমন এখানে বিসিএসকে মেনলি টার্গেট করেছি আর বলেছি ফুড এসআই। তো ফুড এসআই জিআই সেভাবে থাকে না, তাও কেবলমাত্র তার ফুড এসআইয়ের জন্য নয়, যদি ফুড এসআইয়ের দরকার হয় আমরা আলাদা করে কারণ আমরা আলাদা করে ফুড এসআইয়ের জন্য 2 বা 3টে সিরিজ আমরা আলোচনা করব। তার সাথে আমরা যে আমাদের অ্যাপ আছে সেই অ্যাপেও আমরা ফুড এসআইয়ের ক্লাস থাকবে, ওখানে অন্যান্য সাবজেক্টের ক্লাস থাকবে, তার সাথে আমরা জিআইয়েরও ক্লাস রাখবো। তো চলো, নেক্সট ক্লাসে বা নেক্সট ভিডিওতে আবার দেখা হবে নতুন আর একটা সিরিজ নিয়ে, আরও বেশ কিছু কোয়েশ্চেন নিয়ে, তবে আল্ট্রা মেথড নয় ভাই, শর্টকাট মেথড। হ্যাঁ, তো চলো আজকে এই পর্যন্ত, আমরা পরবর্তী সিরিজে আবার দেখা হচ্ছে। থ্যাংক ইউ।